পুজো মানেই শরতের শোভা, কাশ ফুলে ভোরের হাওয়া বওয়া। পুজো মানেই মায়ের আগমন, পাড়ায় পাড়ায় প্যান্ডেলের আয়োজন। পুজো মানেই রাত ভোর এক করা, প্রথম দেখায় প্রথম প্রেমে পড়া। পুজো মানেই শুধুই খুশির হাওয়া, আর পুজো মানে ডায়েট ভুলে কবজি ডুবিয়ে জোর কদমে শুধুই খাওয়া দাওয়া। সত্যি পুজোর প্ল্যানিংয়ে যাই থাকুক না কেন, খাওয়া দাওয়া কিন্তু মাস্ট। আর তাই তো পুজোর স্পেশাল মেনু, পুজোর খাওয়া দাওয়া, পুজোর আড্ডা নিয়ে সঙ্গে রয়েছি আমি খুশি। পুজোর সাথে বনেদি বাড়ির সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। স্পেশালি মায়ের ভোগ নিবেদন, মানে এই পুজোর কটা দিন মায়ের জন্য ঠিক কী কী ভোগ তৈরি হয়, সেগুলো কিভাবে নিবেদন করা হয়, এগুলো কিন্তু পুজোর একটা ভীষণ ইন্টারেস্টিং পার্ট। তাহলে চলুন না তেমনই কোনো একটা বনেদি বাড়িতে যাই আর তাদের কাছ থেকে জেনে নিই যে পুজোর এই কটা দিন তারা কিভাবে কোন নিয়মের মাধ্যমে মাকে ভোগ নিবেদন করে। আর এবার আমরা রয়েছি রাজপুরের লাহিড়ি বাড়িতে। এখানকার পুজো কিন্তু 200 বছরের পুরনো। কথা বলি এখানকার পরিবারের সদস্যদের সঙ্গে আর জেনে নিই এখানকার পুজোর নিয়ম কানুন, আচার বিচার সবকিছু। লাহিড়ি পরিবারের দুর্গাপুজো এবারে 200 বছরের। এটা হচ্ছে পাবনা তাঁতিবন্ধের লাহিড়ি পরিবারের দুর্গোৎসব। আমাদের পুজো শুরু হয়েছিল 1824 খ্রিস্টাব্দে তাঁতিবন্ধে, যেটা অধুনা বাংলাদেশে। তাঁতিবন্ধ থেকে পুজোটা চলে আসে হিন্দুস্তান রোডে কলকাতায়। তারপরে 9 বছর পুজোর পরে 59 সালে রাজপুরে এই পুজোটা হয়, যেটা এখন এখানে হচ্ছে। এবং আমাদের পুজো প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রী কৃষ্ণচন্দ্র লাহিড়ি এবং তার মা ছিলেন সতী আনন্দময়ী। তিনি সতী হয়েছিলেন এবং তারই স্বপ্নাদেশে তিনি পুজো শুরু করেন। আমরা এখন 6-7 পুরুষ পরম্পরায় এই পুজো করছি। এই পুজো আমাদের প্রতিপদ থেকে শুরু হয় এবং এই বিষয়ে আরও কিছু বলবে আমাদের সবচেয়ে বড় দাদা, যিনি এখানে উপস্থিত আছেন, ফেবুলদা। এখানে এসে যদি দেখেন তাহলে দেখবেন আমাদের মা দুর্গারা যখন রান্না করছে তাদের সারা গায়ে শুধু তেল, মশলা এবং সব কিছু। তারা সেজেগুজে থাকেন না, অমানসিক পরিশ্রম করেন। আমাদের এখানে পঞ্চমীতে বোধন হয় বেলতলায় এবং অধিবাসও বেলতলায় হয়। এবং এই পুজোটা আমাদের পারিবারিক কুলাচার, পারিবারিক রীতিনীতি, আমাদের পারিবারিক পুঁথি, যেটা আমাদের দাদুরা যে পুঁথি করে গেছেন সেই মত অনুযায়ী আমরা পুজো করি, আমরা তার বাইরে কিছু করি না। এই পুজো আমাদের মহাস্নান 75টা আইটেমে এখনো পর্যন্ত সমানভাবে মাকে নিবেদন করে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা হয়। সপ্তমীর দিন সকালবেলা এটা হয়ে থাকে। বিল্ল বৃক্ষে পুজোর পরে তারপরে এটা করা হয়। আমরা দেখেছি ভেতরে ওই যে ভোগের ঘর পেছন দিকেই আছে, সেখানে 8টা কয়লার উনান জ্বলত। বাড়ির বউরা, বাড়ির ছেলেরা সবাই মিলে সেখানে থাকতো, ভোগ হতো। 8টা উনুন জ্বলতো ওখানে এবং প্রতিপদে আমাদের ঘট বসতো। আর আমরা তো সব বউরা সেই সন্ধে অবধি 2 বেলার ভোগ হবে, প্রতি থেকে 2 বেলা আমাদের ভোগ হতো। রাত্রে অন্নভোগ হতো, সেই অন্নভোগে আমরা সবাই ওইখানে অংশগ্রহণ করতাম এবং অন্নভোগ রান্না করতাম আমরা। আমাদের প্রতিপদ থেকেই সব রকম খিচুড়ির থেকে শুরু করে পায়েস পর্যন্ত ভোগ হয় এবং এরকমভাবে আমরা সমস্ত মেনু তৈরি করি। আমি আপনাদের ভোগের ব্যাপারে বলতে পারি, একটা দিনের ভোগ বলছি, সপ্তমীর দিন, যেটাতে অন্ন থাকে, খিচুড়ি থাকে, 5 ভাজা থাকে, ডাল থাকে, শাক থাকে, পটলের দোরমা রয়েছে, পোলাও আছে, ইলিশ মাছ আছে, টমেটো আলু বখরার চাটনি আছে, পায়েস আছে, দই আছে, আর মিষ্টি তো বাড়িরও থাকে। এছাড়া তো অনেকেই নানান ধরনের মিষ্টি নিয়ে আসে। এই মেনুটাই এরকম, যেমন খিচুড়ি, অন্ন আর চাটনি, পায়েস, তরকারি, শাক, এই মেনুটা সমানই থাকে। শুধু মাছটা আমাদের এক এক দিন এক এক রকম করে, কোনো দিন 2 রকম মাছ, কোনো দিন 3 রকম মাছ, এরকম করে আমাদের মাছটা চেঞ্জ হয়। আর দশমীর দিন আমাদের নাল পান্তা আর পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজাটা হচ্ছে যে সবথেকে মানে মেন, কিন্তু সেইটা রান্না করা হয় কিন্তু নবমীর রাত্রে। আমরা দশমীর দিন সেটা সবাই মিলে
মাটিতে বসে কলা পাতায় নালপান্তা, পান্তা, ইলিশ মাছ ভাজা এই সমস্ত দিয়ে খেয়ে আমরা মাকে বিদায় জানাই। মা দুর্গাকে আমরা ভালোবেসে খাওয়াতে চাই, তো সারা বছর আমরা কিন্তু বাড়িতে প্ল্যান করি এইবার ঠাকুরকে কি খাওয়াবো, এইবার নতুনত্ব কি করব। এর সাথে কিন্তু আমাদের একটা আরও বড় পর্ব চলে, যেটা আমার ছোট ননদ বলবে। আমি বলি নাড়ু, মানে আমরা নাড়ু কিন্তু সব বাড়িতে বানাই। দ্বিতীয়া থেকে আমরা শুরু করি, নারকোল কোড়ানো থেকে নারকোলের নাড়ু, অনেক অনেক নাড়ু বানানো হয়। নারকোলের নাড়ু, তিলের নাড়ু, চিড়ের মোয়া, চিনির নাড়ু, তক্তি, এমনকি ছাপা, এবং যে ছাপগুলো আছে সেগুলো আমাদের ঠাকুমাদের। আমার নাম রাজশ্রী মুখার্জি। আমার সঙ্গে এই বাড়ির পুজোর সঙ্গে একটা বিশাল মানে একটা প্রচণ্ড ক্লোজনেস, কারণ আমি 59-এ জন্মেছি। দাদু এই বাড়ি তৈরি করেছেন, সেই বছর থেকে এখানে পুজো। আর দাদু এই রাজপুরের স্ত্রী হিসেবে আমার নাম রেখেছিলেন রাজশ্রী। আর তাই জন্য পুজোটা আমার মানে মা দুর্গা আমার মা। আমার মা বাবা তো এখন নেই, এখন মা দুর্গাই আমার মা। নাড়ু বাড়ি বানালে আমরা তো ছোটো বাচ্চারা ছোটো ছোটো দেখতাম, দেখে না বসে থাকতাম, কিন্তু আমাদের তো দিত না, আমরা তো ঢুকতে পারতাম না। আর আরেকটা কথা, ভোগ যারা রান্না করেন তারা বিয়ের পরে ভোগ রান্না করেন মেয়ে বউরা, কিন্তু শিব পুজো নিতে হয়। শিব পুজো ছাড়া কিন্তু ভোগের ঘরে ঢোকা যায় না। আমরা বসে থাকতাম, আমরা ছোটো ছোটো মানে ছোট্ট ছোটো বাইরে থেকে দেখতাম পিস ঠাকুমারা তিলের নাড়ু টাড়ু করে ফট করে ফেলে দিতেন, বলতেন যে এবার তোরা নিয়ে চলে যা। আমরা হচ্ছে নতুন, মানে একদম নতুন জেনারেশন। আমাদের শীতলীও হয়, ওটাও কিন্তু একটা ভোগের অঙ্গ। তো সে শীতলীতে লুচি ভাজা এগুলো হয়, যেগুলো পরে নিমেষের মধ্যে চলে যায়, কারণ ওগুলোর শীতলীর প্রতি সবার একটা স্পেশাল আকর্ষণ থাকে। আর আমাদের আট কড়াই মাখাও হয়। তো এখানে আমরা সব মানে আমরা বাচ্চারা মিলে আরতির জোগাড়, তারপর আরতিটা সম্পন্ন হওয়ার পর তারপর ওই মিষ্টি বিতরণ, সো এটা আমরা করি। এই যে পুজোর যত ভোগের বাজার ওগুলো সব আমরা নিজেরাই করি। আর এই যে ভোগ হওয়া, ভোগ পরিবেশন, এগুলো সব আমরা বাড়ির ছেলেরা মিলেই করি। কাকারা, দাদুরা, আমরা ভাইরা সবাই মিলেই করা হয়। এখানে এই যে কয়েকজন মহিলা দেখছেন, আমার ননদ বা আমার যা, এরা সকলেই আমার থেকে ছোট, কিন্তু এরা শুধু সিন্ধুতে বিন্দু, আরও অনেক এর চতুর্গুণ বা আরও বেশি মহিলারা, বউরা, জায়েরা, ননদরা, তারা এখানে পুজোর সময় ভোগ রাঁধেন এবং অন্যান্য সমস্ত কাজ তারা নিজেরা করেন উপবাস থেকে। কাজে এটুকু, এবং দেশ বিদেশ নানা জায়গা থেকে যে যেমনভাবে পারে এই পুজোয় অংশগ্রহণ করেন। আমাদের যে এই কাঠামো দেখছেন, এই কাঠামো কিন্তু বরাবর এই কাঠামোই থাকে। প্রত্যেকবার এই কাঠামো এখানে আমাদের রথের দিন কাঠামো পুজো করে এখানেই প্রতিমা বানানো হয়, এবং পঞ্চমীর দিন প্রতিমা বানানোর পরে প্রতিমাকে সাজিয়ে গুছিয়ে আমরা পঞ্চমীর দিন ভদ্রাসনে উঠে পুজো করা হয়, এবং ভাসান হয় আমাদের বাড়ির পুকুরেই, এবং তারপরে এই কাঠামোই নিয়ে এসে আবার পরের বছর পুজো হয়। পুজোর স্পেশাল মেনু, স্পেশাল খাওয়া দাওয়া মানেই স্ট্রিট ফুড কিন্তু চাই। আর একদিন রেস্টুরেন্ট, আর একদিন যদি বাড়ির সবাই মিলে জমিয়ে রান্না করে জমিয়ে খাওয়া দাওয়া হয়। কিন্তু এটা তো আমি আমার প্ল্যানিংয়ের কথা বলছি, পুজোর দিনগুলোতে আমার ভাবনার কথা বলছি। কিন্তু আপনারা কি ভাবছেন সেটাও তো আমার খুব জানতে ইচ্ছে করছে। বেশ, তাহলে বরঞ্চ শুরু করা যাক ইয়াং জেনারেশনকে দিয়ে। শুনি তারা পুজোর দিনগুলোতে কি ভাবছে পুজোর খাওয়া দাওয়া, পুজোর মেনু আর পুজোর আড্ডা নিয়ে। সারা বছর ধরেই মানে ওয়েট থাকে যে দশমী থেকেই আবার কাউন্টডাউন শুরু হয়ে যায় পুজো কবে আসবে। খাওয়া দাওয়া বলতে গেলে নর্থে গেলে তো আমার ফেভারিট হচ্ছে মাটন বিরিয়ানি আর কাবাবস, আর সাউথে গেলে মাঝে মাঝে মনটা একটু চাইনিজ করে, চাউমিন, চিলি চিকেন। যদি বাঙালিয়ানা খাবার হয় সেজন্য আমার খুবই ভালো হয়। তো ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, এগুলো তো আমার ফেভারিট খাবার। এইসব থাকলে খুব ভালো হয়, আমার কিছু চাই না। মাছ, মাংস, অবভিয়াসলি মটন, চিকেন খাবার আমার খুব একটা পছন্দ নয়। আর তাছাড়া পাতুরি ভালো লাগে আমার প্রচণ্ড পরিমাণে খেতে। আমার যেমনি পার্সোনালি বিরিয়ানি খেতে ভালো লাগে, তাও কোনো খাবার হলেই হবে। বিরিয়ানি হলো ইচ দিন একটা, বিরিয়ানি, চাইনিজ যা হবে।
পুজোয় তো খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া তো আছেই। আমি বাড়ির খাবার বাইরের খাবার দুটোই পছন্দ করি। যেমন ষষ্ঠী অষ্টমীর দিনকে আমি বাড়িতে লুচি, কচুরি, ছোলার ডাল, পনির, এই সমস্ত, চিলি চিকেন, রাইস, তারপর চাউমিন, আর আদারওয়াইজ মোগলাই, তারপরে চিকেন ভর্তা, নান, আমার এগুলো খেতে খুব ভালো লাগে। আমি পছন্দ করি স্পেশালি বাড়িতে রান্না বান্না করে নিজেরা খাওয়া, বন্ধুবান্ধব বা গেস্টদেরকে খাওয়ানো। কোনো দিন পোলাও, মাংস, কোনো দিন বিরিয়ানি, বা কোনো দিনও বাচ্চাদের জন্য একটু মিক্সড ফ্রাইড রাইস, এই ধরনের খাবারই আমি বেশি রান্না করতে পছন্দ করি এবং খাওয়াতেও ভালোবাসি। পুজোর আনন্দ মানেই তো ছোট থেকে বড় আমাদের সকলের জন্য, কিন্তু যারা একটা সময়ে নবীন ছিলেন, আজকে হয়েছেন প্রবীণ, তাদের পুজোটা ঠিক কীরকম, পুজোর খাওয়া দাওয়াটা ঠিক কীরকম? তার কারণ বয়সের সাথে সাথে বিভিন্ন শারীরিক কারণের জন্য অনেক সময় কিন্তু তাদের অনেক খাওয়া দাওয়ায় বাধা চলে আসে। পছন্দের খাবার চোখের সামনে থাকলেও তারা সেটা ঠিক উপভোগ করে খেতে পারেন না। তাই তারা কি ভাবছেন এই পুজোর দিনগুলোতে, তাদের মেনু লিস্টে কি থাকছে? চলুন তাদের কথা বরঞ্চ শুনে নিই তাদের কাছ থেকে। পুজোর 4 দিন আমাদের খুব আনন্দের, সারা বছর অপেক্ষা করে থাকি। প্রতিদিন ইলিশ মাছ, রুই মাছ, তারপরে তোমার খাসির মাংস কষা, এইগুলো আমরা ডাল, বেগুনি, মাংস, পোলাও খেয়ে দিয়ে আবার বিকালবেলায় আমরা ঠাকুর দেখতে বেরিয়ে সেখানে আবার বাইরে বিরিয়ানি খেলাম, এগরোল খেলাম, না হলে চাউমিন একটু। আমি নিজে হাতে রান্না করতাম, মানে মাংস, মাছ, মানে সব রকমই আমি রান্না করতে পারতাম, রান্না করেছি, খেতাম। আগের খাওয়ার খুব একটা ঝোঁক ছিল, চাহিদা ছিল, এখন সেটা আর নেই। এখন বয়স হয়েছে তো এখন আর সেটা খেতে পারি না। মশলা হবে না এরকম খাবার। হ্যাঁ, মিষ্টি খেতে ভালো, মিষ্টি আমি ভালোবাসি, মাছই পছন্দ করি, চিকেনও খাই, পিঠে টিটে বানালে ভালো লাগে। আমরা মাছ মাংস দুটোই পছন্দ করি। নর্মাল খাওয়া দাওয়ায় ধরুন শুক্তোটা পছন্দ করি, শুক্তোটা রোজই হয়। তারপরে মাছের ঝোল, পুজোর সময় আগে বিরিয়ানি খেতাম, চিকেন বিরিয়ানি, মটন দুটোই খাই, কিন্তু মটন খাওয়া এখন একদম চিকেনটাই খাই। ইলিশ মাছ খেতে ভালোবাসি, আর ওই টাটকা রুই মাছ। সপ্তমীর দিন নিরামিষই খাই, ষষ্ঠীর দিন লুচি পরোটা এসব খাই, অষ্টমীর দিন নিরামিষ। স্পেশাল মেনু হচ্ছে আমি একটু ছানার ডালাটা ভালোবাসি, আর ভালোবাসি একটু দোকার ডালনা, এই আর চাটনি, পায়েস, এই ইডলি, ধোসা, এইটাই ভালো লাগে। ফুচকা, জামাইদের জন্য এসব মাংস, পোলাও, পায়েস, পিঠে যখন যেমন আসে তখন সেরকমভাবেই করি। সকালবেলা লুচি হয়, আলুর দম হয়, ছোলার ডাল রান্না করি, হ্যাঁ এইরকম ধরনের সকালবেলা হয়। ফার্স্ট বিরিয়ানি, তারপর পোলাও তো হয়, পোলাওর সঙ্গে কষা মাংস করলাম, হ্যাঁ তারপর তার সঙ্গে একটু চাটনি করলাম। পুজোর সময় খাবার দাবারের কথা যদি বলেন, ধরুন মাছ, মাংস বা একটু মিষ্টি বা দই, এই সমস্ত এগুলো খুব পছন্দের, কিন্তু সেগুলো খেতে এখন ভরসা হয় না। পুজোর খাওয়া দাওয়া, পুজোর স্পেশাল মেনু নিয়ে অনেক কথা হচ্ছে, আর কথায় কথায় এইটুকুনি কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার, তো বাড়িতে জমিয়ে রান্না করে বাড়ির সকলের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করা যায়, তার থেকে ভালো বোধহয় আর কিচ্ছু হয় না। আর এবার কিন্তু শুধু কথা নয়, মানে শুধু খাওয়া দাওয়া নিয়ে কথা নয়, সঙ্গে কিন্তু রয়েছে দারুণ একটা রেসিপি। আর যার হাত ধরে এই রেসিপিটা আমরা শিখবো, তার কিন্তু রন্ধ্রে রন্ধ্রে রয়েছে রান্না। মানে তিনি রান্না করতে যেমনি ভালোবাসেন, তেমনি কিন্তু রান্না করে খাওয়াতেও ভালোবাসেন। এবং তার আরও একটা স্পেশালিটি হচ্ছে, যে সমস্ত রান্না প্রায় হারিয়ে যেতে বসেছে, মানে সেই মা, ঠাকুমা, দিদিমা, জেঠিমাদের আমলের যে সমস্ত রান্নাগুলো প্রায় আমরা ভুলতে বসেছি, সেই সব কিছুই কিন্তু রয়েছে তার ঝুলিতে, তার সম্ভারে। তাহলে চলুন প্রথমে তার সঙ্গে আলাপটা সেরে ফেলি। সঙ্গে পেয়ে গেছি শুভজিৎ ভট্টাচার্য, শুভজিৎ দাকে স্বাগত। নমস্কার। পুজো মানেই তো আপনজনের সাথে সময় কাটানো, গভীর একটা আত্মিক যোগ আছে পুজোর। সেই কথা ভেবেই এমন একটি রান্না এনেছি। পুজোয় কিন্তু বাঙালি ষষ্ঠী অষ্টমী অনেক সময় নিরামিষ খায়, সপ্তমী নবমী দশমী কিন্তু আমিষ খায়। আর যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছের একটা বড় জায়গা থাকে, এই কথা ভেবেই আজকে এনেছি নারকেল দুধে মাছ। নারকেল দুধে মাছ, এই রান্নাটা আমি বেছেছি দুটি কারণে। প্রথমত,
আগেই বলেছি পুজো সময় কাটানোর সময় নিজেদের সাথে, কাজেই রান্নাঘরে অনেকক্ষণ সময় কাটাবে এমন ইচ্ছা খুব একটা থাকে না। কিন্তু এদিকে অদ্ভুত ব্যাপার হচ্ছে মানুষ ভালো মন্দ খেতে চায়। অনেকেরই সেই রকম থাকে না যে অনেক উপকরণ, নানান চারমগজ, কাজু বাটা, টমেটো পিউরি, হ্যানা ত্যানা, অনেক বিচিত্র উপকরণ দিয়ে রান্না করার। সাধারণ উপকরণে কাতলা মাছ, রান্নাটি অতি সাধারণ উপকরণে কাতলা মাছ সবাই ভালোবাসে। তাহলে একটু আমি জেনে নিই যে এই দুধ মাছ রান্না করতে ঠিক কি কি উপকরণ লাগছে আমাদের। আচ্ছা, কাতলা মাছ আমি একটু বড় করেই কাটিয়েছি। তাছাড়া সর্ষের তেল এবং ঘি দিয়ে কিন্তু রান্নাটা হবে, বহু পুরনো রান্না তো। নারকেল দুধে মাছ যখন, নারকেল দুধ তো লাগছেই, পেঁয়াজ লম্বা কুচি করে কাটা, কাঁচা লঙ্কা ফালি করে দেওয়া, হলুদ, রসুন বাটা, নুন, গোলমরিচ, আর সাথে লাগবে ভিনিগার। এই রান্নাটা মোটামুটি কত বছরের পুরনো? 80-100 বছর তো হবেই, কারণ রেণুকা দেবীর যদি সময়কাল আমি ধরি, ওনার লিখিত বই থেকে এই রান্নাটা পাওয়া, কাজে ওরকম সময় তো হবেই। আচ্ছা, তখন কি ভিনিগারের প্রচলনটা ছিল? হ্যাঁ, এইটা খুব সুন্দর প্রশ্ন খুশি। বহু মানুষের এই ভ্রান্ত ধারণা আছে যে পুরনো রান্নায় ভিনিগার থাকে না। ভিনিগার কিন্তু ভারতবর্ষে এসেছিল 500 বছর আগে পর্তুগিজদের হাত ধরে। তারপর প্রথম দিকে যদিও ইউরোপীয়দের হাতে ভিনিগার সীমিত ছিল, এবং তৎকালীন সময় কিন্তু মানে পরবর্তীকালে যখন ঔপনিবেশিক যুগ, কলকাতায় কিন্তু সেই সময় ভিনিগার এসে গিয়েছিল। যদিও এ কথা ঠিক যে প্রথম দিকে ইউরোপিয়ানদের হাতেই ছিল, কিন্তু তারপর ভারতবর্ষের, বাংলায় তো বটেই, বহু বর্ধিষ্ণু পরিবারে ভিনিগারের বা সিরকার প্রচলন শুরু হয়ে যায়। ঠাকুরবাড়ির রান্নাতে আমরা ভিনিগারের ব্যবহার দেখি, লীলা মজুমদারের রান্নায় ভিনিগারের ব্যবহার দেখি, রেণুকা দেবীর রান্নায় ভিনিগারের ব্যবহার আছে, প্রজ্ঞা সুন্দরী দেবীর রান্নায় ভিনিগার আছে। সিরকা বা ভিনিগার কাজে এমন একদমই নয় যে কেবলমাত্র মানে পুরনো দিনে ছিল না, মানে হয়তো ঘরে ঘরে ভিনিগারের প্রচলনটা ছিল না, আটপৌরে পরিবারগুলিতে ছিল না, আস্তে আস্তে তো তারপর তার প্রচলন শুরু হয়ে যায়। রান্নার প্রতি ভালোবাসা এটা তৈরি হলো কিভাবে? এটা আমার অনেক ছোটবেলা থেকে আগ্রহ জন্মেছে। তাও মোটামুটি কিরকম বয়স থেকে? যখন আমি বছর 10-12 বয়স। শুভজিৎ দা, মনে হচ্ছে কড়াই গরম হয়ে গেছে, এবার তাহলে আমরা প্রথমে সরষের তেলটা দেব। সরষের তেল দেব। সরষের তেল গরম হতে হতে আমরা মাছটাতে একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। আর ওদিকেও সরষের তেল গরম হয়ে গেছে, ঝাঁঝ বেরোচ্ছে রীতিমতো। আর এবার মাছ ছাড়ব। বেশ বেশ। মাছটা কি খুব কড়া করে ভাজা? না না, একদম না। ঝোলের মাছ তো, তাই জন্য খুব কড়া করে ভাজলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় মাছের স্বাদ কমে যায়। মানে এটা কিন্তু একটা টিপস যে ঝোলের মাছ কখনোই কড়া করে বেশি কড়া করে ভাজা আমার পছন্দ নয়। মানে হালকা ব্রাউনিশ হয়ে গেলে আমরা তুলে নেব মাছ। মানে ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট। শুভজিৎ, এই যে এত পুরনো দিনের রান্নার সম্ভার আপনার কাছে রয়েছে, আমার মনে হচ্ছে মানে এটা নিয়ে পড়াশোনা নয়, রীতিমতো গবেষণা করতে হয়। আসলে আমার না রান্নার বই জমানোর সব বহুকালের। আচ্ছা। এবং সেটা খালি ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গ তো বটেই, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমি বই সংগ্রহ করেছি। আমার সংগ্রহে কত বই, মানে সে আমি বলে বোঝাতে পারবো না। এই রান্নাটায় আমি একটু ঘি দিয়ে দেবো এবার। আচ্ছা, মানে যে তেলটাতে আমরা মাছ ভাজলাম তাতে ঘিটা অ্যাড করে দিই। ঘি যোগ করব। এখানে 2টি পেঁয়াজ আছে, লম্বা ফালি করে, মানে কুচি করে কাটা, মানে মোটামুটি বড় সাইজের পেঁয়াজ। হ্যাঁ, আমি সেই পেঁয়াজ দিয়ে দিলাম। বেশ। এবার পেঁয়াজ ভাজবো ততক্ষণ যতক্ষণ না স্বচ্ছ হয়ে আসবে। আচ্ছা, স্বচ্ছ হয়ে আসবে মানে? মানে কালার চেঞ্জ হবে না, কালার চেঞ্জ হবে না। আচ্ছা, মানে কাঁচের মতো হয়ে আসবে, কাঁচা ভাবটা চলে যাবে, কাঁচের মতো হয়ে আসবে। আচ্ছা শুভজিৎ, আপনি যেটা বলছিলেন যে রান্নার ব্যাপারে, মানে আপনি ভীষণ লাকি, মানে এমন একটা পরিবেশে বড় হয়েছেন যেখানে খুব ভালো ভালো রান্না পেয়েছেন আপনি। হ্যাঁ, আমি প্রত্যেকে নিজের মায়ের রান্নার কথা বলে, কেন যেন ভাবতে বসলে প্রত্যেক মানুষ তো রান্না করে স্বাদ দিয়ে, নিজের স্বাদ দিয়ে, এবং নিজের স্বাদ সব সময় তৈরি হয় কিন্তু নিজের মায়ের রান্না খেয়ে। সেই জন্য প্রত্যেক মানুষের কাছে তার মায়ের রান্না পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ।
কারণ সেইটাই তার ছোটবেলা, তার স্মৃতি, তার সব কিছু, তার শিকড়। তবে আমি বলবো এই ব্যাপারে আমি একটু আনবায়াসড। আমার মায়ের রান্না অসম্ভব ভালো, কিন্তু মায়ের থেকেও বেশি ভালো রান্না ছিল আমার দিদিমার। সত্যিই লাকি আপনি। খুশি দেখো পেঁয়াজ স্বচ্ছ হয়ে এসছে। আচ্ছা, এইবারেতে দেব কাঁচা কাঁচা ভাবটা চলে পুরো গেছে, চলে কিন্তু গেছে, রংটা আসে। রংটা আসেনি। এবার আমাকে একটু রসুন বাটাটা এগিয়ে দেবে। এই নিন। আমি এতে দিয়ে দেব আধ টেবিল চামচের একটু বেশি রসুন বাটা। এই রান্নায় কিন্তু আদা পড়ে না। আচ্ছা, আদা ছাড়াই। হ্যাঁ, এবার ততক্ষণ কষাবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। বেশ। এই সময় যদি পেঁয়াজ হালকা লালচে রং ধরে ক্ষতি নেই। রান্নাটা কিন্তু খুশি এই পর্যায়ে আমি চড়া আঁচেই করছি। আচ্ছা, আঁচ কমাবার এখন অবধি কিছু নেই। খুশি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুনেরও কাঁচা গন্ধ নেই। বেশ। এইবার আমি দেবো কাঁচা লঙ্কা। মানে এটা যার যার পছন্দ। হ্যাঁ, যার যার পছন্দ মতো দেবে। তার সাথে দেব নুন, দেব আধ চা চামচ গোলমরিচ। একটুক্ষণ আবার কষিয়ে নেব। এইবার দাও নারকেলের দুধ। আমি 2 কাপেরও একটু বেশি নারকেলের দুধ দিয়ে দেব। মানে যার নামেই হচ্ছে আমাদের রেসিপির নামটা। এই দেখো, এই যে রান্নাটার সোনালী রংটা, আমি কিন্তু রান্নাটিতে হলুদ ব্যবহার করিনি এখনো। এইবার এই রান্নাতে আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এই সময় যদি তুমি চাও, তুমি অল্প কয়েক দানা চিনি দিতেও পারো, নাও দিতে পারো। এটা অপশনাল। হ্যাঁ। আচ্ছা, এই যে যখন এটা ফুটে ওঠা মানে তো কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, ঘন হতে থাকবে। হ্যাঁ, তো আঁচটা আমরা কি মিডিয়ামে রাখবো নাকি হাই? না, ফুটে ওঠা অবধি একদম চড়া হাই ফ্লেমে। এবং তারপর যখন ফুটে উঠবে একটুক্ষণ অপেক্ষা করে আমি মাছগুলি ছেড়ে দিয়ে একবার উল্টে দেবো মাছগুলি, যাতে দুপিঠি ঝোলে লাগে। এবং তারপর আমি মিডিয়াম ফ্লেমে এনে, মাঝারি আঁচে এনে আমি রান্নাটি ঢাকা দেব। ঝোল কিন্তু ভালো মতো ভাবে ফুটছে। এইবার আমি সাবধানে মাছগুলি ছেড়ে দেব। আমি একটুখানি দুটো খুন্তির সাহায্যে মাছগুলি একবার উল্টে দেব। এবং ঝোলটা না যত ফুটছে কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। একদম। এবার মাছগুলো উল্টে দিয়েছি, রান্নাটিকে মাঝারি আঁচে এনে ঢেকে দেব। আচ্ছা, ঢেকে এটা কতক্ষণ রাখতে হবে? মিনিট 5 তো থাকবেই। ঢেকে রান্নাটি হতে দেব। এই পর্যায়ে খুশি কিন্তু রান্নাটা আরেকটু ফুটবে, কারণ যদি গা মাখা হয় একটুখানি তাহলে স্বাদ বাড়বে। খুশি ঝোল কিন্তু ঘন হয়ে এসছে। হ্যাঁ, আমি না এবার জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আর কতক্ষণ অপেক্ষা করে থাকবো। হয়ে গেছে। এইবার রান্নাটা শেষ করার পালা। বেশ। তার জন্য ওপর থেকে ছড়িয়ে দেব সেই যেই উপকরণ নিয়ে এতক্ষণ এত কথা হয়েছে, সেই ভিনেগার বা সিরকা। আমি 1 টেবিল চামচ পরিমাণ দেব। দিয়ে একবার নেড়ে নিয়ে ওপর থেকে আর অল্প একটু ঘি দিয়ে রান্নাটা শেষ করব। গ্রেভিটাও বেশ, ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু বেশি ঘি দেব না। আচ্ছা, খুব অল্প। এবং পুরো রান্নাটা কিন্তু আমি দেখলাম জল ছাড়া হলো। একদম। রান্না এবার শেষ করি, আঁচ নেভাবো। বেশ। এইবার পরিবেশনের পাত্রে ঢালবো। প্রথমে মাছগুলো তুলবো। হ্যাঁ, প্রথমে মাছগুলো তুলে নিয়ে তারপরে ওপর থেকে গ্রেভিটা দিয়ে দেবো। আর তারপর ওপর থেকে রেখে দেবো 2 পাকা লঙ্কা। আচ্ছা, এই সুন্দর রেসিপিটা আমরা খাবো কার সাথে? এটা কিন্তু সবচেয়ে ভালো লাগবে ভাত বা পোলাওয়ের সাথে। বাঙালি তো একটুখানি লঙ্কা ডলে খেতে হবে। ঠিক। সেই লঙ্কা ডলার ব্যবস্থা করে রাখতে হবে। 2 পাকা লঙ্কা ওপর থেকে রেখে দিই। শুভজিৎ দা, এবার তাহলে আমি আমার ওই প্রান্তের বন্ধুদের বলতেই পারি যে নারকেল দুধে মাছ একদম রেডি, গরম গরম আমার হাতে চলে এসেছে। কিন্তু আপনি বলেছেন এটা ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে, তো ফাইনাল লুকটা মানে ভাতের সঙ্গে পরিবেশন করলে কেমন হবে সেটা আমি তো দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই। খুশি ভাতের সাথে পরিবেশন করছি নারকেল দুধে মাছ।
থ্যাংক ইউ সো কে বলো মাচ। কেমন লাগছে? অবশ্যই খাবো, কিন্তু সত্যি বলছি দেখে তো মনটা একদম খুশিতে ভরে গেছে। সকলেই কিন্তু বেশ মানে খাওয়া দাওয়াটাও আমরা জমিয়ে নিতে পারবো, আর যেটা বারবারই বলি যে পুজো মানেই তো আড্ডা, সেই আড্ডাও কিন্তু খেতে খেতে দারুণ জমে যাবে। শুভজিৎ দা অনেক ধন্যবাদ তোমাকে এতটা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং দারুণ একটা পুরোনো দিনের রেসিপি শেখানোর জন্য। খুব ভালো থাকুন এবং পুজোর দিনগুলো আপনার খুব ভালো কাটুক। তোমারও খুব ভালো কাটুক পুজো, আনন্দে কাটুক, দর্শকদেরও খুব আনন্দে কাটুক। তাই যেতে যেতে আপনাদের সবাইকে বলবো আপনাদের সকলের পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আমরা পুজোর দিনগুলো সবাই যেন একেবারে উৎসবের আনন্দে মেতে উঠতে পারি। আর মায়ের কাছে একটাই প্রার্থনা জানাবো, আমরা যেন সবাই খুব ভালো থাকি, একে অপরকে খুব ভালো রাখতে পারি। তাই আবারও বলবো পুজোর দিনগুলোর জন্য আপনাদের সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।